রংপুরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী এবং 12 বছরের সন্তানকে একই বাড়িতে নৃশংসভাবে হত্যার ঘটনা এখন আর শুধু একটি 4 খুনের মামলা নয়, কয়েকদিনের মধ্যে এটি তারেক রহমান সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের তদন্তের বিশ্বাসযোগ্যতা এবং সংখ্যালঘু নাগরিকের নিরাপত্তা নিয়ে বড় রাজনৈতিক প্রশ্ন তৈরি করেছে। পুলিশ প্রথমে বলেছিল ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে 2 যুবক একে একে 4 জনকে হত্যা করেছে। 2 গ্রেপ্তারকৃত ব্যক্তি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও নাকি দিয়েছে। কিন্তু এরপর যত তথ্য সামনে এসেছে সেই প্রাথমিক বয়ানকে ঘিরে প্রশ্ন কমার বদলে উত্তরোত্তর বেড়েছে। তদন্ত ইতোমধ্যে থানা থেকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন তৈরি করেছে ময়নাতদন্ত। ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন 4 জনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং বিভিন্ন নমুনা সংগ্রহ করে সিআইডি ল্যাবে পাঠানোর কথা রয়েছে। একই সঙ্গে তিনি বলেছেন পুলিশের সংবাদ সম্মেলনে দেওয়া ঘটনার বর্ণনার কিছু অংশের সঙ্গে ময়নাতদন্তের মিলছে না বা তথ্যটি মিলছে না। উদাহরণ হিসাবে পুলিশ কমিশনার নিহত মেয়ের চোয়াল ভাঙার কথা বললেও ময়না তদন্তকারী চিকিৎসক বলছেন চোয়াল ভাঙার প্রমাণ পাওয়া যায়নি। ফলে প্রশ্ন হচ্ছে পূর্ণাঙ্গ ফরেনসিক রিপোর্ট শেষ হওয়ার আগেই পুলিশ এত বিস্তারিত একটি হত্যা কাহিনী কিভাবে জনসম্মুখে উদ্ঘাটন করলো? সবচেয়ে বড় কথা, পুলিশ কাঁদতে কাঁদতে আমাদেরকে যা জানালো তাতে মনে হলো পুলিশের কান্না ছাড়া আর কোনো গতি নাই। কারণ একজন পুলিশ কর্মকর্তা যখন এরকম একটি ভয়ঙ্কর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার বর্ণনা দেওয়ার সময় কান্না করেন, তখন বুঝতে হবে যে রাষ্ট্রটি আসলে কি ভয়াবহ অবস্থার ভিতরে পড়েছে। আরো গুরুতর কিছু প্রশ্ন, গুরুতর কিছু দাবি এসেছে ময়না তদন্ত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একজন কর্মীর সাক্ষাৎকারে, ডোমের সাক্ষাৎকারে। নিহতদের শরীরে বিশেষ ধরনের নির্যাতনের আলামত ছিল কিনা, কোনো যৌন সহিংসতার নমুনা সংগ্রহ করা হয়েছিল কিনা, এসব দাবি এখন সরকারি ফরেনসিক রিপোর্টে প্রতিষ্ঠিত হয়নি। তাই এগুলোকে সত্য ধরে নেওয়া যেমন ঠিক নয়, তেমনি তদন্ত না করেই বাতিল করাও বিপজ্জনক। আজ সাবেক গোয়েন্দা কর্মকর্তা আমিনুল হক পলাশের কাছে আমরা জানতে চাইব, একটি গোয়েন্দা তদন্তে এই ধরনের ফরেনসিক অসঙ্গতি কত বড় রেড ফ্ল্যাগ বা কত বড় অসঙ্গতি আসলে? তদন্তকারী সংস্থার প্রথম কাজ কি হওয়া উচিত ছিল? সম্ভাব্য মোটিভ ঘোষণা করা, নাকি অপরাধ স্থল, ডিজিটাল আলামত, ডিএনএ, টক্সিকোলজি এবং ভিকটিমোলজি সবকিছু বিচার করে তারপর সিদ্ধান্তে পৌঁছানো? সবচেয়ে বড় কথা, কোনো রকম ময়না তদন্ত ছাড়া লাশ পুড়িয়ে ফেলা, যা হিন্দু ধর্মের রীতি অনুযায়ী হয়তো খুব স্বাভাবিক, সেটা নিয়েও প্রশ্ন উঠছে। আরো বড় কথা হলো ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম, আঙুলের ছাপ বা অন্য কোনো বৈজ্ঞানিক আলামত পাওয়া গেছে কি? যে ছাদে কথিত ইয়াবা সেবনের ঘটনা ঘটেছে সেখানে তাদের উপস্থিতির স্বাধীন প্রমাণ কোথায়? সিসিটিভি, মোবাইল টাওয়ার ড্রাম, কল রেকর্ড, গুগল লোকেশন বা ফোন ফরেনসিক কি বলছে? যদি দুজনই অপরাধী হয়ে থাকে তাহলে 4 জনকে আলাদা জায়গায় হত্যা করার ঘটনাক্রম ফরেনসিক ভাবে পুনর্গঠন করা হয়েছে কি? এখানেই আসে দ্বিতীয় স্তরের প্রশ্ন। নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী প্রকাশ্যেই বলছেন তার ধারণা এই হত্যাকাণ্ডের পেছনে বড় কোনো শক্তি রয়েছে এবং শুধু 2 ব্যক্তির পক্ষে এমন হত্যাকাণ্ড সংগঠিত করা সম্ভব বলে তিনি বিশ্বাস করেন না। একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তা হিসেবে আমিনুল হক পলাশ কি দেখছেন বা কিভাবে দেখছেন এই হত্যাকাণ্ড? এটি কি অপরিকল্পিতভাবে শুরু হওয়া হত্যাকাণ্ডের বৈশিষ্ট্য, নাকি পুরো পরিবারকে নিশ্চিহ্ন করার মধ্যে এলিমিনেশন অফ উইটনেস বা আরো কোনো বড় শক্তি? জাতিসংঘ যেসব শক্তির নাম বাংলাদেশে বলেছে তাদের কোনো অপারেশনের লক্ষণ খোঁজা এর সঙ্গে কি প্রয়োজন কিনা, এর সঙ্গে মিলিয়ে দেখা যায় কিনা, সেসবই আজকে আলোচনার বিষয় আমিনুল হক পলাশের সঙ্গে।
এর মধ্যে আরো একটি বিষয় সন্দেহ অনেকখানি বাড়িয়েছে। একজন আসামির গায়ে দেখা শার্টের সঙ্গে মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে থাকা এক পুলিশ সদস্যের পরনের শার্টের মিল নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ কর্মকর্তা এটিকে কাকতালীয় বলেছেন। এটি সত্যি নিছক কাকতাল হতে পারে, কিন্তু একটি বহুল আলোচিত 4 খুনের মামলায় চেইন অফ কাস্টডি, আলামতের অখণ্ডতা এবং ঘটনাস্থলে কারা প্রবেশ করেছিলেন তার পূর্ণাঙ্গ লগ প্রকাশ করা কি জরুরি নয়? আর ঠিক এই সময়ে রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদকে সরিয়ে দেওয়া হয়েছে। সরকার এটিকে বৃহত্তর পুলিশ বদলি এবং পদায়নের অংশ হিসাবে দেখলেও হত্যাকাণ্ড নিয়ে তার আবেগঘন সংবাদ সম্মেলনের মাত্র কয়েকদিনের মধ্যে এই পরিবর্তন প্রশ্ন তৈরি করবেই। তাকে কেন সরানো হলো? তদন্তে কোনো ব্যর্থতা, অতিরিক্ত তাড়াহুড়া করে সিদ্ধান্ত ঘোষণা, নাকি সেই কান্না, নাকি সম্পূর্ণ ভিন্ন প্রশাসনিক কারণে তাকে সরানো হয়েছে? সবশেষে প্রশ্নটি আরো বড়। নিহত 4 জনই হিন্দু সম্প্রদায়ের। ইতিমধ্যে দেশে বিদেশে বিভিন্ন মহলে ঘটনাটি সাম্প্রদায়িক সহিংসতা কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। কিন্তু সরকারের কাজ তো কোনো ন্যারেটিভ ঠেকানো নয়, সত্য বের করা। এটি যদি মাদক ঘটিত হত্যাকাণ্ড হয়, প্রমাণ দিয়ে সেটি প্রতিষ্ঠা করতে হবে। যদি সংগঠিত অপরাধ হয়, পুরো নেটওয়ার্ককে সামনে আনতে হবে। যদি আল কায়দার মতো কেউ এর পেছনে থেকে থাকে, সে কথা সরকারকে বলতে হবে। আর যদি সাম্প্রদায়িক বিদ্বেষ, রাজনৈতিক স্বার্থ বা কোনো প্রভাবশালী গোষ্ঠী এর পেছনে থেকে থাকে, তাহলে সেই সত্য চাপা দেওয়া যাবে না। তাই আমিনুল হক পলাশের কাছে আজ আমাদের মূল প্রশ্ন একটাই: রংপুরে আমরা কি একটি হত্যাকাণ্ডের তদন্ত দেখছি, নাকি দ্রুত একটি গ্রহণযোগ্য গল্প দাঁড় করিয়ে মামলা বন্ধ করার চেষ্টা দেখছি? আর একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তা হিসেবে তার চোখে এই মুহূর্তে কোন আলামতগুলো পরীক্ষা করলে বোঝা যাবে যে সেই রাতে গণপতি চক্রবর্তীর বাড়িতে কি ঘটেছিল, কিভাবে 4 জন মানুষকে হত্যা করা হয়েছিল এবং এই হত্যাকাণ্ডের পেছনের মোটিভ কি হতে পারে? আমিনুল হক পলাশ। আমিনুল হক পলাশ, আপনাকে আজকে বিশেষভাবে আমি আমন্ত্রণ জানিয়েছি রংপুরের ঘটনার পূর্বাপর জানতে। আপনি এই ঘটনার খোঁজ রাখছিলেন, আপনি অনেকগুলো স্ট্যাটাস দিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো ঘটনাকে পুলিশ এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং একটা প্রবণতাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং হঠাৎ করে পুলিশ এই প্রথম হয়তো পুলিশ কর্মকর্তা মানে ঘটনার বিবরণ দিতে গিয়ে কেঁদে ফেললেন। এতে মনে হলো যে পুলিশ আসলে খুবই দুর্বল, আর যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা আসলে কত বড় শক্তিশালী, পুলিশ আসলে কতটা অসহায়। আপনি সব মিলিয়ে শুরু থেকে বলুন, আপনার ফাইন্ডিংস কি বলছে এই 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 ঘটনায়? ধন্যবাদ আপু আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। রংপুরের শিক্ষক গণপতি চক্রবর্তী, ওনার হত্যাকাণ্ড তো বাংলাদেশে বলা যায় যে বহুল আলোচিত ঘটনা। শুধু বাংলাদেশে না, ভারত সহ অন্যান্য নিউজ মিডিয়াতেও, ইন্টারন্যাশনাল মিডিয়াতেও কিন্তু বিষয়টা আলোচিত হয়েছে। তো এটা নিয়ে আমরা তো রেগুলার একটা লম্বা সাগা দেখতে পাচ্ছি, পুলিশের তরফ বা আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে একটা ভার্সন, এবং সেটা যে কতটুকু আরোপিত বা খণ্ডিত বা কতটুকু অযৌক্তিক সেটা নিয়ে বিভিন্ন ধরনের স্ট্যাটাস বা মন্তব্য কিন্তু ইতিমধ্যে আমাদের সামনে এসেছে। এবং আজকে এসে এটা তার একটা ফাইনাল আউটকাম না, ফাইনাল একটা রিফ্লেকশন দেখা গেছে যে কেন আইন শৃঙ্খলা বাহিনী আসলে এই ধরনের আপনার কি বলে যে একটা জোরপূর্ব বা আরোপিত একটা ঘটনা সাজাইতে বাধ্য হয়েছে বা তাদেরকে করতে হয়েছে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য দিয়েছে যে সালাউদ্দিন আহমেদ, যে রংপুরের ঘটনায় আসামিদের যৌক্তিক সময়ে গ্রেফতার করা হয়েছে। আর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, সদ্য ভারপ্রাপ্ত হয়েছেন উনি, রুহুল কবির রিজভী বলেছেন যে রংপুরের ঘটনায় হত্যাকারীদের ধরা না গেলে সেটা ইমেজ ক্ষুণ্ণ হইতো। অর্থাৎ এই পুরো জিনিসটাকেই এই বর্তমানে অ্যাডমিনিস্ট্রেশন আসলে তাদের আপনার এটা একটা ক্রিমিনাল ইনভেস্টিগেশনের বাদ দিয়া সেটাকে তারা ইমেজ রক্ষার বা যে কোনোভাবে ধামাচাপা দেওয়ার একটা উইপন হিসাবে চিন্তা করেছে, বিষয় হিসেবে চিন্তা করেছে। এবং এক্স্যাক্টলি সেটার রিফ্লেকশনই আমরা আইন শৃঙ্খলা বাহিনীর অ্যাক্টিভিটিসের মাধ্যমে দেখতে পেয়েছি। এখানকার সবচেয়ে জরুরি যে বিষয়টা আমাদের কাছে লাগে, যে দেখেন পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে ক্রাইম হয়। আমি দুঃখিত, আপনাকে আমি থামাই, আমি শুরু থেকে শুরু করতে চাই। আপনার কাছে এখানে কি অসঙ্গতি দেখছেন আপনি? অসঙ্গতিটা আগে বলুন, তারপরে আমি তো আপু ওটাই আমি বলতে চাচ্ছিলাম যে দেখেন দুনিয়ার যে কোনো দেশেই ক্রাইম হয়, হ্যাঁ, এবং বিশ্বের সবচেয়ে আপনার সুরক্ষিত দেশ বা ল এনফোর্সমেন্ট যেখানে খুব ভালো সেখানেও ক্রাইম হয়। কিন্তু জরুরি হচ্ছে একটা ক্রাইম হয়ে যাওয়ার পরে ল এনফোর্সমেন্ট এজেন্সি তথা রাষ্ট্র সেটাকে কিভাবে অ্যাড্রেস করে। আমরা এই ঘটনার শুরু থেকেই কিন্তু এটাকে
ধামাচাপা যেটাকে বলা হয় সেই প্রক্রিয়াটাই হচ্ছে আমরা দেখতে পেয়েছি, যেমন উদাহরণ অতীতেও আছে। এবং এই কারণে কিন্তু খুব আলোচিত একটা ব্যাপার যে সবাই বলছে যে একটা জজ মিয়া নাটক। আমরা জানি যে 21শে আগস্টের গ্রেনেড হামলাকে ধামাচাপা দেওয়ার জন্য যেরকম কাজ করা হয়েছিল, সাধারণ মানুষজন নেটিজেনরা এটাকে বলছে যে এটা একটা জজ মিয়া নাটক। অসঙ্গতিগুলো যদি আমি শুরু থেকে বলি, যে প্রথমত আমরা দেখতে পাইলাম যে এই ঘটনাটা সামনে আসে বা তাদের হচ্ছে মৃতদেহ উদ্ধার হয় শনিবার রাতের বেলা, এবং শনিবার রাতেই আমি হচ্ছে ওই লাইভ কাভারেজও দেখেছি যে রাত 2টা নাগাদ পর্যন্ত কিন্তু পুলিশের ক্রাইম সিনে ছিল, পুলিশের যারা রেসপেক্টিভ অথরিটি যারা আছে তারা সেখানে হচ্ছে ক্রাইম সিনে ছিল। অর্থাৎ তখন পর্যন্ত মানে ক্রাইম সিন ঠিকভাবে হচ্ছে ইনভেস্টিগেট করা হয় নাই, ডিটেল ইনভেস্টিগেট করা হয় নাই, তখন পর্যন্ত তারা হিট অফ দ্য মুভমেন্ট স্পটে উপস্থিত আছে। কিন্তু আমরা রবিবার ভোরবেলায় অর্থাৎ 6 ঘন্টার কম ব্যবধানে দেখতে পেলাম যে তারা দুইজনকে হচ্ছে আসামি, সিদ্ধার্থ এবং মুগ্ধ দুইজনকে হচ্ছে আসামি হিসেবে নিয়ে আসলো, এবং খুবই দ্রুততার সাথে তাদের কাছ থেকে জবানবন্দি নেওয়া হইলো। এবং যখনই কোনো ধরনের অসঙ্গতি সামনে আসছে, সেই অসঙ্গতিগুলা আপনার হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ এখানে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এবং এটাতে যে তারা ভুল করেছে তার একটা বড় প্রমাণ হচ্ছে রংপুরের ডিসিকে, যিনি হচ্ছে আপনার কেঁদেছেন কিনা না কান্নার অভিনয় করেছেন, তাকে সরিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে গতকালকে। তারপরে আপনার কমিশনার রংপুরের, এবং এই তদন্ত কিন্তু হচ্ছে পুলিশ থেকে সরিয়ে ডিবিকে দেওয়া হয়েছে, মানে অর্থাৎ পুলিশের আরেকটা ব্রাঞ্চে। তার মানে তারা এই কাজটা ঠিকভাবে করে নাই। আমি অসঙ্গতিটা এই কারণেই আইডেন্টিফাই করলাম যে যখন ক্রাইম সিনে 2 ঘন্টার ভিতরে ছিল, যে কোনো একটা ঘটনা আপনার অপরাধী ধরার ক্ষেত্রে কোনো একটা ব্রেক থ্রু লাগে, যে এই জিনিসটা দেখে মনে হয়েছে যে অপরাধী ওই ব্যক্তি হইতে পারে, সেটা মোটিভ হইতে পারে, সেটা ক্রাইম সিনে থাকা কোনো ধরনের এভিডেন্স হইতে পারে। এরকম একটা কিছু কিন্তু ল এনফোর্সমেন্ট এজেন্সি বা পুলিশ তাদের প্রেস কনফারেন্স গুলোতে প্রকাশ করে নাই, যে ঘটনা দিয়ে তাদের মনে হয়েছে এটা সিদ্ধার্থ এবং মুগ্ধর মাধ্যমে। গতকালকে পুলিশের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা এসে বললেন যে তারা দ্রুততার সাথে প্রতিবেশীদের সাথে কথা বলে তারা জিনিসটা ইনভেস্টিগেট করছেন। তো প্রতিবেশীদের যাদের কথা বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়াতে এসেছে, প্রত্যেকেই কিন্তু একই কথা বলেছে যে মুগ্ধ এবং সিদ্ধার্থ তাদের কখনোই কোনো ধরনের ক্রিমিনাল হিস্ট্রি নাই, তারা কোনো ধরনের এডিকশনের সাথে জড়িত আছে কিনা এরকম কোনো তথ্যও পাওয়া যায় না। অনেকটা আপনার হচ্ছে বলা যায় যে হচ্ছে একদম নিরীহ গোবেচারা টাইপের মানুষ দাবি করা হয়েছে। হ্যাঁ, এবং তারা পরিবার থেকে না, যারা আশেপাশে কথা বলেছে তারাও একই দাবি করছে। তো পুলিশ বলছে যে প্রতিবেশীদের সাথে আলাপ আলোচনা করে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে বা এই দিকে ডিরেক্টেড হচ্ছে, কিন্তু বাস্তবে এই জিনিসটা না। তারপরে যে স্টোরি লাইনটা তারা বানিয়েছে, এর থেকে খেলো স্টোরি আসলে হইতে পারে না, যে দুইটা সদ্য টিনেজ উত্তীর্ণ 20 থেকে 22 বছর, তারা ইয়াবা সেবনের জন্য 3 তলা একটা নির্মাণাধীন বিল্ডিং থেকে পার হয়ে তারা 2 তলা একটা বিল্ডিং এ গিয়েছে। তারপরে সেখানে ইয়াবা সেবনকালে আপনার হচ্ছে গণপতি চক্রবর্তী উনি দেখে ফেলার কারণে তাকে নির্মমভাবে হত্যা করেছে। এটা কখনোই কোনো ধরনের আপনার হচ্ছে মানে মোটিভ, ক্রিমিনাল মোটিভ হইতে পারে না। আপনার এরকম ক্ষেত্রে কি হয় যদি নর্মাল সেন্সে বলে, মানে তাদের এই ইনিশিয়াল বক্তব্য যদি শুনতে থাকে, যে কোনো মূল্যে ধরেন হচ্ছে যে তারা ওই জায়গা থেকে পালায় যাওয়ার চেষ্টা করবে বা কোনোভাবে একটু আহত করে যে কোনো মূল্যে আর্লিয়েস্ট পসিবল টাইমে ওই জায়গাটা ত্যাগ করার চেষ্টা করবে। সেটা না করে তারা মানে সিনেমার মতন একটা, যে প্রথমে গণপতি চক্রবর্তী গেলেন, ওনাকে হত্যা করা হইলো এনাফ পরিমাণ সময় নিয়ে, তারপরে তার স্ত্রী গেলেন, তাকে হত্যা করা হইলো, তারপরে তার মেয়ে আগামী চক্রবর্তী তাকে হত্যা করা হইলো, তারপরে তারা বাড়ির ভিতরে ঢুকে 5ম শ্রেণী পড়ুয়া যে ছাত্র তাকে হত্যা করলো। এই স্টোরি লাইনটা আসলে দাঁড়ায় নাই, মানে এটা খুবই মানে কাঁচা হাতের কাজ হয়েছে। যেটা বললাম যে টাইমটা তো খুব অল্প ছিল, মানে 6 ঘন্টার ভিতরে তাদেরকে ভাগ্যিস পুলিশ বলেনি যে ওরা আগুন নিতে গিয়েছিল, আগুন না এটা বললেও অবাক করার ছিল না। মানে যেহেতু দেখেন আজকে ওই স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বা রুহুল কবির রিজভির বক্তব্য, এটা এরকম একটা ঘটনার পরে স্বভাবতই পুলিশের তরফ থেকে সরকারের উচ্চপদস্থ জায়গায় জিনিসগুলো অ্যাকনোলেজ করা হয়, এবং তখন তারা জিনিসটাকে হচ্ছে আপনার যেভাবে খুব দ্রুততার সাথে যে ধরনের পলিসি দেয় বা যে ধরনের আইডিয়া দেয় সেইভাবেই হয়তো তারা হচ্ছে এক্সিকিউট করতে গেছে, এবং সেক্ষেত্রে 6 ঘন্টার ভিতরে আসলে এই স্টোরিগুলো সাজানো যায় না। তো এটা ধরনের একটা ইনিশিয়াল ব্যর্থ। আরেকটা বড় যে আরেকটা আপনার হচ্ছে এর ক্ষেত্রে দেখেন যে পুলিশের ক্রাইম সিনে তারা কি কি পেয়েছে না পেয়েছে এই জিনিসগুলো কিন্তু ঠিকভাবে বলে না। মানে পুলিশ তার যে প্রেস কনফারেন্সটা করেছে এইটাকে মানে গ্রহণযোগ্য হিসাবে উপস্থাপন করার মতো এনাফ সুযোগ তাদের ছিল, যদি তাদের কাছে আসলে সেই জিনিসগুলো ছিল। এই বিষয়গুলো না, যেমন যারা মারা গিয়েছেন তাদের প্রত্যেকের মুখ আপনার ঝলসানো ছিল, পোড়ানো ছিল, সেই কথাটা তারা কোথাও বলে নাই। কারণ এই পুরো জিনিসটাই তখন নেগেটিভটা অন্য দিকে চলে যায় বা এই জিনিসটাকে অধিকতর তদন্তের প্রয়োজন তৈরি করে। এখন তারপর পলাশ, এটা কি একটা প্যাটার্ন নির্দেশনা করে কিনা?
মানে যদি তারা এই পোড়ানোর কথা বলতো, ইভেন এখন যে রেপের কথা মানে আলোচনা হচ্ছে, যে এখানে ধর্ষণের কথা সিমেন্ট পাওয়া গিয়েছে বলতেছে, যে, হ্যাঁ। হ্যাঁ, এইগুলো এবং এই যে নৃশংসতা, এত ভয়াবহ নৃশংসভাবে কোনো একটা গোষ্ঠী বাংলাদেশে এর আগেও হত্যাকাণ্ড ঘটিয়েছে, হত্যাকাণ্ড করে থাকে, এই প্যাটার্নটা যাতে এড়ানো যায় সে কারণেই কি পুলিশ মানে ওরকম গল্প সাজিয়েছে? না, এটাই এটাই মানে আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগে হচ্ছে এই জিনিসটাই, যে দেখেন এটাও যদি করতে যাইতো, এই প্যাটার্ন কিন্তু তারা নিজের আরোপ করেছে। কিভাবে করেছে দেখেন, 4 জন সনাতন ধর্মাবলম্বী মানুষ মারা গিয়েছে, পুলিশ কর্মকর্তা সনাতন ধর্মাবলম্বী একজনকে দেওয়া হয়েছে, সেটাও দোষের কিছু না, আমি বলছি না, দেওয়া হয়েছে। তার টিম মেম্বার সনাতন ধর্মাবলম্বী, যিনি পোস্টমর্টম করেছে তিনি সনাতন ধর্মাবলম্বী, এবং ডোমরা সভাপতি সনাতন ধর্মাবলম্বী হয়। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী ইন্টেনশনালি তো এটাকে হচ্ছে একটা সাম্প্রদায়িক বা ধর্মীয় বাতাবরণ দিয়েছে। আপনি যদি প্রবাবিলিটি হিসাব করেন যে কোনো একটা ঘটনা ইনভেস্টিগেট করতে এজ এ হোল সবকিছুতেই শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী লোক থাকবে, এটা তো হইতে পারে না। তাহলে পুলিশ কেন আরোপিতভাবে এই জিনিসটা দিতে গেল? এটা আমার কাছে একটা বড় ইন্ডিকেশন যে তারা যে আসলে কোনো কিছু ধামাচাপা দিতে যাচ্ছে তার প্রমাণ হচ্ছে এটা, যে তারা এখানে বোঝানোর চেষ্টা করতেছে যে আমরা সব সনাতন ধর্মাবলম্বীর লোকজনকে রেখেছি ঠিক নিয়ে বিচার দেওয়ার জন্য। তার মানে কি বাংলাদেশে যারা অন্য ধর্মাবলম্বীর আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা অন্য যে কাজগুলো করে সেগুলো কি হচ্ছে নিরপেক্ষ হয় না? সো রাষ্ট্র যেটাকে একটা আপনার ধর্মীয় বাতাবরণে মুড়াইতে চাইছে, এটা আমার কাছে একটা বড় অ্যালার্মিং। যে আমার কাছে যদি অসঙ্গতি বলেন, একটা বড় অসঙ্গতি হচ্ছে এটা। এই প্রশ্ন অনেকে তুলছেন যে ময়না তদন্ত যথাযথ না করেই লাশ পুড়িয়ে ফেলা হয়েছে। রাইট। এই যে এটা দেখেন যে আপনার যে কোনো ধরনের মানে আপনার কোনো ইয়ার ক্ষেত্রে যদি মহিলারা যে কোনো ধরনের হচ্ছে আপনার হত্যাকাণ্ডের শিকার হয়, একদমই প্রাইম যে জিনিসটা খেয়াল করা হয় যে সেটা ধর্ষণের মানে তার মৃত্যুর পূর্বে তাকে ধর্ষণের কোনো আলামত ছিল কিনা। এখন ডোম এই কথা বলছে, আমি বলছি না যে ডোম যা বলছে সেটাই হচ্ছে আপনার সর্বতোভাবে মান্যতা দিতে হবে, কিন্তু ডোম যে এই কাজটা করেছে সে যদি এই ধরনের বক্তব্য পাবলিকলি দিয়ে থাকে, পাবলিকলি সে দিয়েছে, তাহলে সেই জিনিসটা কি যথাযথভাবে এই আলোচনায় আনা হয়েছিল কিনা। কারণ এই জিনিসটাই যদি ইনভেস্টিগেশনের ক্ষেত্রে বিবেচনায় আনা হয়, তাইলে পুলিশ যে স্টোরি লাইন সাজাইছে সেই স্টোরি লাইন আর কাজ করে না, ইনভ্যালিড হয়ে যায়। তাহলে এই 6 ঘন্টার ভিতরে এই জিনিসটাকে হচ্ছে তাদেরকে উদ্ধার করে সংবাদ সম্মেলন করার তো কোনো দরকার ছিল না। এবং এই যে দ্রুততার সাথে কাজগুলো করা হয়েছে, এখানে একদম খুবই বেসিক যে জিনিসগুলো আপনি দেখেন, যে প্রথমত যেটা বললাম যে তাদের মোটিভ, যে ইয়াবার কথা বলছে এটা কোনো মোটিভ হইতে পারে না। 2 জন ব্যক্তির পক্ষে আসলে এই 4 জনকে খুন করা সম্ভব কিনা, যে 2 জন অভিযুক্ত ব্যক্তির কথা বলা হচ্ছে তাদের কল লোকেশন যদি আপনি নেন, সেল লোকেশন যদি আপনি নেন, ওই সময়ে ওই জায়গায় ছিল কিনা, এটা আইডেন্টিফাই করা খুব কঠিন কিছু না। এরকম কোনো কিছু প্রমাণ তো তারা দেয় নাই। আপনার হচ্ছে এই যে লাইট বন্ধ করার যে ব্যাপারটা, সেটা লাইটটা কেন বন্ধ করা হয়েছে, কখন বন্ধ করা হয়েছে, অর্থাৎ হাজারো কোশ্চেন এখানে ছিল যে জিনিসগুলা একটা নিয়মিত ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সময় নিয়ে করা উচিত ছিল। এটা একটা ঘৃণ্য নৃশংস হত্যাকাণ্ড, এবং অবশ্যই যেহেতু হচ্ছে এখানে সনাতন ধর্মাবলম্বী মানুষজন জড়িত এবং তারা ইতিপূর্বে এরকম অনেকগুলো ঘটনা, সিরিজ অফ ইনসিডেন্টস আমরা বাংলাদেশে ধারাবাহিকভাবে দেখছি, তো এটার সংবেদনশীলতা তো নিঃসন্দেহে অনেক বেশি। রাষ্ট্র সেই সংবেদনশীলতাকে ধামাচাপা দেওয়ার প্রক্রিয়াতে গিয়েছে, এবং এটাই সবচেয়ে বড় আশঙ্কার কথা, যে হয়তো বা আইন শৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্র জানে যে কারা এই কাজগুলো করছে, তাদেরকে আড়াল করার জন্য, প্রকৃত খুনিদের আড়াল করার জন্য এই কাজগুলো করা হচ্ছে। তা না হলে এখানে তো কেউ পুলিশকে দোষারোপ করছে না। এই ঘটনা শুরুতে যদি ধরেন একটা নর্মালি 4 জন বা 5 জন মানুষ বা 2 জন মানুষই হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আপনি শুরুতে পুলিশকে তো দোষারোপ করার কিছু নাই। পুলিশ ক্রাইম সিনে যাবে, ইনভেস্টিগেট করবে, পুলিশ তার মতো করে সর্বোচ্চ চেষ্টা করবে অপরাধীকে ধরতে। আপনাকে 6 ঘন্টার ভিতরে অপরাধী ধরতে হবে, এই মান্যতা আপনার কেউ হচ্ছে দেয় নাই, বা এই কন্ডিশন কেউ আরোপ করে নাই। কিন্তু মানুষজন জানতে চায় যে আসল অপরাধীটাকে ধরা হয়েছে কিনা। কিন্তু আপনি সেই কাজটা না করে এই যে পুরো পুলিশকে আজকে প্রশ্নের ভিতরে আপনার মুখে দাঁড় করালেন। 5ই আগস্ট পরবর্তী সময়ে এমনিতেই পুলিশের মোরাল ডাউন, পুলিশটাকে খুবই ইন্টেনশনালি ধ্বংস করা হয়েছে, অকেজু করা হয়েছে, পুলিশ এই মোরাল ফিরে পায় নাই। তারপরও গত 2 বছর, এবং এর মাঝেও নিশ্চয়ই অনেক ভালো পুলিশ কর্মকর্তা আছে যারা তাদের এই সীমাবদ্ধতার ভিতরেও চেষ্টা করছে কাজটা করার জন্য। তাদের জন্য কিন্তু এটা বিশাল এক ব্যাকল্যাশ, যে তারা এখন হচ্ছে আসলে ইনস্ট্রাক্টেড হয়ে কাজ করতে। কারণ ইনস্ট্রাক্টেড না হইলে পুলিশের তরফ থেকে, আমি অনেক পুলিশ অফিসারের সাথে কাজ করেছি আমার প্রফেশনাল জীবনে, এত কাঁচা কাজ হওয়ার কথা না। তর্কের খাতিরে আপু এটা বলাই যেতে পারে যে এই 2 জন ব্যক্তির এই খুন বা হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততা থাকতেই পারে। আমরা এটাকেও নাল এন্ড ভয়েড করার মতো এনাফ আপনার তথ্য তো আমাদের নাই, ইনভেস্টিগেশন দরকার। কিন্তু এই পুরো প্রক্রিয়াটা যেভাবে দ্রুততার সাথে ধামাচাপা দেওয়া হয়েছে এবং প্রতি লেয়ারে
তাদের যে হচ্ছে মিথ্যাচার বলবো, মিথ্যাচার করা হয়েছে এবং সেই মিথ্যাচার ঢাকার জন্য প্রতিনিয়ত যে নতুন করে মিথ্যা জন্ম দিচ্ছে, সেই জিনিসটাই আসলে এটা আমার ডেঞ্জার কাছে সিনটাকে প্রশ্নটা কোশ্চেন করে। সেখানেই আমিনুল হক পলাশ, যে সরকার ধরুন কি হয় একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে পুলিশ তার ইনভেস্টিগেট করবে এবং মানে জনসমক্ষে নিয়ে আসবে যে এই 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 খুন খুন হয়েছে, কারণ যেহেতু এটা আলোচিত ভয়াবহ রকমের নৃশংস খুন। সরকার তো এখানে পয়েন্টই হারাচ্ছে। সরকার আসলে মানে আহ, পুরো ব্যাপারটা এমন লেজে গোবরে হয়ে গেল যে সরকার একরকম বলছে, পুলিশ একরকম বলছে, সাধারণ মানুষ কোনো কিছুই বিশ্বাস করছে না, না সরকারকে বিশ্বাস করছে, না পুলিশকে বিশ্বাস করছে। ফলে এই মুহূর্তে সরকারের লাভটা কি হলো তাতে, এটা বলেন তো করে। আ- এই যে আমি কিন্তু একটা ইঙ্গিত দিয়েছি আপা, লাভটা হচ্ছে আমি যেটা আশঙ্কা করছি, সরকার জানে কারা করেছে এবং তাদেরকে সরকারের রক্ষা করতে হচ্ছে যে কোনো কারণে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় আশঙ্কার। এবং এই যে টাইমটা কিল হচ্ছে, মানে পুলিশও জানে যে 6 ঘন্টার ভিতরে আমরা এরকম হাস্যকর একটা জিনিস নিয়ে উপস্থিত হইলে এটা ব্যাকলেশ খাবো, এটা পুলিশের প্রফেশনাল মানে ল এনফোর্সমেন্ট আপনার মেম্বারদের না জানার কারণ নাই, তারপরেও তারা এটা করেছে। এই বাই দিস টাইম সময়ে, এই যে সময়টা পার হয়ে যাচ্ছে প্রতিনিয়ত, মানে যে কোনো একটা ঘটনা ঘটার পরে যত সময়, কারণ অলরেডি কিন্তু আপনার মানে 48 ঘন্টার বেশি সময়, 48 থেকে 72 ঘন্টা তাদের লাশ মানে মৃত হয়ে পড়েছিল। কোন জায়গা থেকে উদ্ধার হয়েছে এটা নিয়েও কিন্তু কোয়েশ্চেন আসে। যদি আমরা ধরেও নিই যে গণপতি চক্রবর্তী ছাদ থেকে উদ্ধার হয়েছে লাশ, এই 48 ঘন্টার ভিতরে আশেপাশের কেউ, এটা দোতলা, এরকম না যে অনেক উঁচু বিল্ডিং, আশেপাশে কেউ দেখে নাই, সেখানে কাক আসে নাই, সেটার কোনো ধরনের গন্ধ ছড়ায় নাই, এরকম জিনিসটা হইতেই পারে না। অর্থাৎ এই বিষয়টা শুরু থেকেই কিন্তু কোশ্চেনের সম্মুখীন। তো তারপরও পুলিশ দ্রুততার সাথে যেভাবে জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, আমি আশঙ্কা করি যে আসলে পুলিশ জানে প্রকৃত খুনি কারা, পুলিশ মানে সরকার, কিন্তু তারপরও তারা তাদেরকে একটা ইনডিমিনিটি দেওয়ার জন্য, কারণ আমরা তো জানি যে বর্তমানে সরকার খুনিতে ইনডিমিনিটি দেওয়া। পৃথিবীর অন্য যে কোনো দেশে, বাংলাদেশ ছাড়া অন্য যে কোনো দেশে এরকম একটি ঘটনা ঘটলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ প্রথমেই দাবি করতো মানুষ। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসেন, আসলে তিনি তো প্রধানমন্ত্রী দুই, কারণ বাংলাদেশে এখন তো পররাষ্ট্র ডিফেক্টিভ প্রধানমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এক আছে, সুতরাং এখন তো উনি পররাষ্ট্র প্রধানমন্ত্রী দুই হিসেবে কাজ করছেন এবং তাকে অফিসিয়ালি কিন্তু প্রধানমন্ত্রী দুই হিসেবে কাজ করতে দেখা যাচ্ছে। কিন্তু সংখ্যালঘু বলেই ধরুন আজকে যদি মানে গণপতি চক্রবর্তী না হয়ে মানে গিয়াসউদ্দিন আহমেদ হতো, গিয়াসউদ্দিন আহমেদের পরিবার হতো, তাহলে কি পরিস্থিতি ভিন্ন হতো আপনার মনে হয়? পরিস্থিতি যে খুব বেশি ভিন্ন হইতো তা কিন্তু না। মানে এটা আলোচিত বিষয় হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের উপরে বিগত 2 বছরে কন্টিনিউয়াস পারসিকিউশনের কারণে এটা আলোচনা বেশি এসেছে। কিন্তু বাংলাদেশে প্রতি মুহূর্তে এই যে আপনি দেখেন যে বাংলাদেশের প্রতিদিন আপনার আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। আপনি পলিটিক্যাল পরিচয় দেওয়ার বা যেভাবে জিনিসটাকে পলিটিক্যাল পরিচয়, মানে একটা ব্যক্তি যে ভিকটিম তাকে পলিটিক্যাল পরিচয় দেন কিনা বা রাজনৈতিক কারণে বলেন কিনা, হোয়াট এভার দ্য কেস ইজ, এটা তো একটা ক্রাইম, একটা অফেন্স সংগঠিত হয়েছে। রাষ্ট্র তো প্রতিটা অফেন্সকে ইনভেস্টিগেট করার কথা। একটা জিনিস কি দেখেছে না আলোচনা এসেছে, কোথাও এসেছে? আমরা জেলখানা থেকে দেখেছি যে সুস্থ মানুষজন জেলখানা থেকে বের হয়ে আসছে, পরের দিন মারা গিয়েছে। তো এই জিনিসগুলো তো বাংলাদেশের বাস্তবতা। তো এটা মানে এই কন্টিনিউয়াস সনাতন ধর্মাবলম্বীদের উপরে চলমান পারসিকিউশনের কারণে জিনিসটা আলোচনা হয়েছে, কিন্তু বাংলাদেশে এরকম ঘটনা প্রতিনিয়তই হচ্ছে। এটা খুব বেশি ব্যত্যয় হইতো না, সরকার এটাকে আসলে পাত্তাই দিচ্ছে না। কিন্তু যেহেতু এটার ক্ষেত্রে যে জিনিসটা বললাম, এটা আপনার ধামাচাপা দেওয়ার জন্য উঠে পড়ে লাগা একটা বড় কারণ। এক তো সনাতন ধর্মাবলম্বী, আরেকটা জিনিসটা যে জিনিসটা বারবার আমার বলে যে ধরেন আমরা জানি যে ওই রংপুর বা এই বর্ডার এলাকাগুলোতে বাংলাদেশের যে আপনার টেরোরিজমের যে নতুন উত্থান ঘটছে, তার একটা বড় অংশ কিন্তু সেন্টার এই এলাকাগুলা দিয়ে, আপনার বর্ডার এলাকাগুলাতে। এবং আমরা জানি যে এই সাজানো নির্বাচনে বর্ডার এলাকাগুলাতে মোটামুটি জামাতের হাতে তুলে দেওয়া হয়েছে। এবং আমরা পাকিস্তান থেকে লস্করি তাইবার জামাতের এমপি একজন আছে, জামাতের এমপি, আমরা পাকিস্তান থেকে বিভিন্ন উগ্রপন্থী সংগঠনের লোকজনদের আসতে দেখেছি এবং তারা নিয়মিত আপনার পার্বত্য মানে আমাদের সীমান্তবর্তী এলাকাগুলো ভিজিট করেছে, ইনক্লুডিং গাইবান্ধা পাকিস্তান। এবং পাকিস্তানের হাই কমিশনারের এই বর্তমান যে হাই কমিশনার এবং আগের যে হাই কমিশনার, দুই হাই কমিশনার অন্তত পক্ষে 30 বারের বেশি সফর করেছে পার্বত্য, মানে আমরা বারবার পার্বত্য বলছি, আমাদের সীমান্তবর্তী এলাকাগুলোতে। তো এখানকার এই জায়গাতে এবং ওখানকার অনেকগুলা মাদ্রাসায় সশস্ত্র ট্রেনিং চলছে বলে স্থানীয়দের তরফ থেকে আমি জানতে পেরেছি। এখন এই ধরনের ক্ষেত্রে কি হয়, আমরা আপনার নিশ্চয় মনে আছে হোলি আর্টিজান ঘটনার আগে ঝিনাইদহতে এরকম একজন পুরোহিত মারা যাওয়ার ঘটনা সামনে এসেছিল। অর্থাৎ কোন একটা অপারেশনাল কাজে আপনার নিয়ে যাওয়ার আগে এই জঙ্গিদের, এটাকে বলা হয় হাত মক্স করা, আপনার তাদেরকে আপনার হাত পাকানোর জন্য পাঠানো, এবং তাদেরকে এই যে নৃশংসতা, দ্যাট ইজ দ্য সিগনেচার স্টাইল অফ এনি টেরর অ্যাক্টিভিটিস।
টেরোরিস্টদের মূল সিগনেচার স্টাইল হচ্ছে এটা। আপনারা যে কারণে দেখবেন শুধু বাংলাদেশে না, বিশেষ যে কোনো টেরোরিস্টরা যে কোনো হত্যাকাণ্ডকে খুবই নির্মম ভাবে উপস্থাপন করতে চায়, কারণ তাদের এই হত্যাকাণ্ড বা প্রতিটা ঘটনা হচ্ছে তাদের জন্য হচ্ছে একটা প্রচারণার এলিমেন্ট। সুতরাং এটা যত বেশি আলোচিত হবে তারা তত বেশি শক্ত হবে। এখানে আরেকটা, এখানে একটা ধর্মীয় বাতাবরণও লাগায়, কারণ বিভিন্ন সময় ওই কাউন্টার টেরোরিজমে কাজ করতে গিয়ে আমার এক্সপিরিয়েন্স সরাসরি ধরেন হচ্ছে এ কথা বলে যে ধরেন কাউকে আপনি কোনো সুইসাইডাল মিশন বা বড় কোনো মিশনে পাঠাবেন, তাদেরকে এই যে ব্রেন ওয়াশটা কিভাবে করা হয় যে তুমি আজকে মারা গেলেই কালকেই তো তুমি হচ্ছে জান্নাত, 70 জন হুরপুরি তোমার সাথে থাকবে। দ্যাট ওয়াজ একদম বাংলাদেশি ব্লু প্রিন্ট। আপনার হচ্ছে মানুষজনকে কনভিন্স করার জন্য, জঙ্গিদের কনভিন্স করার জন্য এই কথা বলা হয়। তার আগে যে তুমি এখন যদি একজন বিধর্মীকে মারতে পারো তাহলে তোমার জান্নাত আগেই নিশ্চিত, মানে তুমি অলরেডি জান্নাতের টিকিট প্রাপ্ত হয়ে গেছো। এরপরে তুমি সুইসাইডাল মিশনে যাও, সেটা সাকসেস হোক আর না হোক, বা তুমি যাই করো না কেন, তো আসলে জায়েজ করে, মানে জায়েজ করে দেওয়া যে আগেই তাদেরকে এরকম একটা বিধর্মীদের হত্যা করলে তুমি কতল করতে পারলে তোমার হচ্ছে জান্নাত নিশ্চিত হয়ে গেছে। সুতরাং এরকম ভাবে আপনার হচ্ছে কিন্তু টেরর আপনার হচ্ছে রিক্রুটমেন্টের ক্ষেত্রে বা এই ট্রেনিং প্রসেসে তাদেরকে ব্যবহার করা হয়, এবং এইটা তার একটা সিগনেচার স্টাইল। এখন আপনি দেখেন এই সরকার তো হচ্ছে জঙ্গিদের উপস্থিতিটাকে অস্বীকার করার প্রাণান্তকর চেষ্টা করছে। ইউএন সিকিউরিটি কাউন্সিল যেখানে বলছে যে একিউআইএস এর বাংলাদেশে আপনার বেস তৈরি করার একটা চেষ্টা করছে, তারা সরাসরি বলে নাই, বেস তৈরি করে ফেলেছে অলরেডি, বাট এটাই একটা সিগনেচার আপনার হচ্ছে টোন। তারা এইভাবেই বলে, সবকিছু তো খোলাসা করে বলে দেয় না, বাট দেয়ার ইজ ভিজিবল অ্যাক্টিভিটিস অফ দেম। তো রাষ্ট্র অস্বীকার করেছে, সরকার তো বলেছে, এটা বললাম যে সরকার তো ডিনায়াল মোডে আছে। এখন এই ধরনের একটা ঘটনা, এটাতে যদি টেরর অ্যাক্টিভিটির একটা প্রুফ পাওয়া যায়, সেক্ষেত্রে সরকারের তার এই বক্তব্যটা থাকে না, এবং সেই ক্ষেত্রে সারা বাংলাদেশে বর্তমানে বাংলাদেশ কি একটা ক্রিটিক্যাল সিচুয়েশন আছে আপনারা জানেন। অলরেডি ব্যবসা বাণিজ্য সব শেষ, ইকোনমিক্স তো ধ্বংস হয়ে গেছে, কিন্তু এখনো এই সরকারের যে একটা মানে সুতার উপর টিকে আছে যে একটা সোকল্ড ডেমোক্রেটিক স্ট্রাকচার নাম দিয়ে বাংলাদেশে টেরোরিস্টের উত্থান ঘটছে, টেরোরিজমের, এইটা প্রকাশ হয়ে গেলে তাদের এই সুতাটা আসলে ছিঁড়ে যায়, তাদের আসলে কোনো কন্ট্রোল থাকে না। সুতরাং এটাকে আড়াল করার জন্যই তারা এই ধরনের আপনার হচ্ছে ধামাচাপা দেওয়ার সর্বোত্তম চেষ্টা করেছে। আপনার এখানে আমি আরেকটা আগের ঘটনা বলবো, কারণ আমি ওই আগের ঘটনাগুলো হচ্ছে সিরিয়ালে রাখি। তো আপনার মনে আছে 2025 সালে চাঁদপুরের হাইমচরে একটা জাহাজের আপনার হচ্ছে জাহাজে 7 জন মানুষকে হত্যা করা হয়েছিল, এবং 8 জনের ভিতরে নাবিক এবং ক্রু সহ। ঠিক একই জিনিস আমরা দেখতে পেয়েছিলাম তখন। ওই ঘটনার ঠিক 24 ঘন্টার মাঝে আমরা দেখলাম হচ্ছে র্যাব একজনকে গ্রেফতার করলো। প্রথমে তার নাম বললো ইরফান, পরে জানা গেল তার নাম আসলে আকাশ মণ্ডল, সে একজন সনাতন ধর্মাবলম্বী। এই ক্ষেত্রে যেরকম খোরা যুক্তি দেওয়া হয়েছিল, ঠিক সেই রকমই খোরা যুক্তি তখন দেওয়া হয়েছে। তখনও কিন্তু এটা নামে হচ্ছে লেখালেখি করেছি বা বলেছি, বাট রাষ্ট্র তখন হচ্ছে এই ইন্টারিম ছিল ইউনূসের, অবৈধ ইউনূস সরকার, তারা এটা পাত্তা দেয় নাই। তার কারণ তখন কি ছিল যে এই একজন ব্যক্তির পক্ষে জাহাজ চালায় মাঝ নদীতে নেওয়াও সম্ভব না, সেখানে নোঙর করাও সম্ভব না। সুতরাং এটা হইতেই পারে না যে একজন ব্যক্তি শুধুমাত্র বেতন ভাতা ঠিক মতো পায় না বইলা সকলকে নৃশংসভাবে গলা কেটে, ওটা ছিল প্রত্যেকটাই গলা কেটে হত্যা করা। ঠিক একই জিনিস আমরা হচ্ছে গণপতি চক্রবর্তীর ক্ষেত্রে দেখতে পেলাম। এক্ষেত্রে যেখানে এখানে যেভাবে আপনার হচ্ছে 164 আনা হয়েছে, তখন 164 আনা হয়েছিল। এখানে যেমন ভাবে কাহিনী ওই সিদ্ধার্থ মানে মুগ্ধর মুখ দিয়ে বলানোর চেষ্টা করা হচ্ছে, তখনও বলা হয়েছিল, এবং সেটাও খুব খেলো ছিল। সেখানে বলা হয়েছিল কিভাবে তারা ধরেছে, ওই ব্রেক তো দেখতে বলেছে যে এই আকাশ মণ্ডল সবাইকে হত্যা করে সকলের মোবাইল নিয়ে সে বাড়ি চলে গেছে, মানে নদীতে মোবাইলগুলো ফেলে রেখে যায় নাই, প্রত্যেকের মোবাইল নিয়ে বাড়ি চলে গেছে যেন তাকে আইডেন্টিফাই করে ধরতে পারে, এবং তাকেও ধরেছে বাড়ি থেকে। এক্ষেত্রে যেমন সিদ্ধার্থ এবং মুগ্ধকে ঘুমন্ত বাচ্চাদেরকে তুলে নিয়ে আসা হয়েছে, খুন করে উনি গিয়ে বাড়িতে বসে হ্যাঁ সকলের মোবাইল নিয়ে। তো এই যে দেখেন তখন যে ধরা হইলো, আমি গতকালকে, আমরা তো অনলাইন ছাড়া আসলে খোঁজার উপায় নাই, আমি মানে যাদের সাথে যোগাযোগ আছে তাদের সাথে তথ্য নেওয়ার চেষ্টা করলাম, অনলাইন থেকেও ঘাটার চেষ্টা করলাম। ওই যে আপনার জাহাজে যে নৃশংস হত্যাকাণ্ড করেছিল সেই সংক্রান্ত কিন্তু কোনো আপডেট নাই। মানে আকাশ মণ্ডল একজন ব্যক্তিকে আপনার ক্রিমিনাল হিসাবে সামনে এসে হাজির করে পুরো ঘটনাটা ধামাচাপা দেওয়া হয়েছিল। ওই ঘটনা কিন্তু একটা বড় সিগনিফিকেন্ট ছিল আপা, কারণ হচ্ছে তার কিছুদিন আগেই করাচি থেকে বাংলাদেশে যে হচ্ছে জাহাজ এসেছিল, সেই জাহাজের 2টা কন্টেনারে সিসমিক ইমালশন এক্সপ্লোসিভ পাওয়া গিয়েছিল। মানে করাচি থেকে তখন তো হচ্ছে ইউনূস আইসেই তাদেরকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিল। অ্যাপারেন্টলি ধারণা করা হয়, এবং আমি 2 বছর ধরেই কিন্তু আমার ব্যক্তিগত সোর্স থেকে ওই জিনিসটার পিছনে আমি এখনো লেগে আছি। তো আশেপাশে যতটুকু হচ্ছে খোঁজ খবর পাওয়া গেছে যে এই জাহাজ যেটাতে আকাশমণ্ডলের কে খুনি বানানো হইলো 7 জনকে, তারা ওই খুব সম্ভবত ওই করাচি থেকে আসা জাহাজটা খালাস করার সময় এই জাহাজটার উপস্থিতি সেখানে ছিল, তারা সেখান থেকে সার আনতে গিয়েছিল। তখন হয়তো তারা এমন কিছু দেখে ফেলেছিল, জেনে ফেলেছিল, যেটা আসলে পাবলিকলি সামনে আসলে রাষ্ট্রবিরোধ পড়তো। এটা 10টা অস্ত্র মামলার মতো কোনো ঘটনা হইতে পারে বা অন্য কোনো ঘটনা হইতে পারে।
ঠিক সেম জিনিস তখন হচ্ছে একজন সনাতন ধর্মাবলম্বী আকাশমণ্ডলের উপর ধামাচাপা দিয়ে আপনার সরানো হয়েছে। ঠিক একই জিনিস এখানে গণপতি চক্রবর্তীর ক্ষেত্রে হয়েছে বলে আমি বিশ্বাস করি, কারণ যেভাবে ঘটনা ঘটেছে কোনো আইন শৃঙ্খলা বাহিনী বা ল এনফোর্সমেন্ট নিয়ে ন্যূনতম কোনো আইডিয়া আছে এমন কারো পক্ষে এটা বিশ্বাস করার কোনো সুযোগ নাই। তারা যে ধরনের বক্তব্য দিচ্ছে এবং প্রতিনিয়ত কিন্তু আপনি দেখেন বক্তব্যটাকে কাভার করার জন্য তারা মিথ্যাচার করছে, যেটা বড় অ্যালার্মিং। আপনার হইতেই পারে একটা ইনভেস্টিগেশন আপনার কিছু লুপহোল আছে এবং লুপহোল বা ভুল যে হয়েছে সেটা তো প্রমাণিত, আপনাদের তদন্ত সরাই ডিবিতে দেওয়া হয়েছে। স্বীকার করাই যে পুলিশ তো বলতে পারে Exactly. হ্যাঁ আমাদের আগে দিয়ে আমরা নতুন তথ্য পেয়েছি। এখন এবং এটার ক্ষেত্রে তারা আপনি দেখবেন এটা নিয়ে কিন্তু হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়া গণমাধ্যমে খুব বেশি আলোচনা হচ্ছে না, অথচ কিন্তু একদমই এটা না। নিয়ে ক্রিমিনাল ইনভেস্টিগেশন হয়ে যাওয়ার কথা। খুব একদমই না, ভালো। হ্যাঁ। আমি আজকে আপনার সাথে কথা বলবো বলে একটু ঘাটছিলাম, আমি দেখলাম যে আপনার এই একটা পত্রিকায়, বাংলাদেশের লিডিং পত্রিকা, আমি নাম বললাম না, তারা নিউজ করেছে যে রংপুরে 2 দিন পরে মৃতদেহ থেকে সিমেন্ট পাওয়াটা আপনার হচ্ছে বিজ্ঞানসম্মত না। আমি এটা দেখে ভাবলাম যে হচ্ছে এটা নিশ্চয়ই আইদার দা পোস্টমর্টেম যে করেছে সেই ডাক্তার করেছে বা কোনো স্পেশালিস্টের বক্তব্য। না, আমি দেখলাম এই বক্তব্যটা দিয়েছে হচ্ছে রংপুর মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী। সেটাকে কালবেলা নিউজ করেছে এরকম হেডলাইন দিয়া যেন আপনার যে বিষয়টা ডোমের তরফ থেকে এসেছে সেটা ধামাচাপা পড়ে যায়। তাহলে কালবেলা আপনার সরি আমি নাম বলে ফেলছি, কালবেলা, যাই হোক, মানে এটা তো তারা পাবলিকলি করেছে। তো এই পত্রিকা তারা কি 5টা স্পেশালিস্টের সাথে কথা বলতে পারতো না? কিন্তু কথা না বলে তারা একটা শিক্ষার্থীর ফেসবুক স্ট্যাটাস, আমি কালবেলাকে পত্রিকা করছি না এই কারণে, কারণ আপনি চিন্তা করেন যে গণভবনে যে একজন শিবির নেতা জঘন্য ভাষায় একজন সাবেক প্রধানমন্ত্রী নারী নেত্রীকে নিয়ে যে নোংরা ভাষায় মানে কথা বলছিল, সেই ভিডিও প্রকাশ করছিল এবং সেটা নিয়ে মানে তারপরে আপনি একটা পত্রিকার, আসলে আমি আশা করি না যে তাদের কাছ থেকে এই যে এটার উদাহরণটা আমি দিলাম এই কারণে যে ধরেন কাভার করার যে চেষ্টাটা প্রতিনিয়ত একের পর এক, আজকে দেখবেন গতকালকে 164 সীমান্ত নামে একটা ছেলের কাছ থেকে 164 আনা হয়েছে, ঠিক আছে, তাদের বন্ধু, আর তাকে দিয়ে বলানো হয়েছে কি আপনার যে আপনার হচ্ছে তার বাসায়ও তো প্রথমে ইয়াবা খাইছিল। তারপরে চিন্তা করে দেখেন, মানে যদি এই কথা সত্য হয়ে থাকে যে সীমান্তের বাসায় তার বন্ধুরা আগে ইয়াবা খাইছিল, তাহলে তো তাদের ইয়াবা খাওয়াটাই যদি মেইন কাজ হয়ে থাকে তাহলে তাদের একটা সেফ লোকেশন আছে খাওয়ার জন্য। সেই ইয়াবা খাওয়ার পরে তাদের মনে হয়েছে যে না আমি একটা 3তলা বাসার ছাদে আগে যাব, তারপরে মনে হয়েছে যে না এখন গণপতি চক্রবর্তী বাসার 2তলায় গিয়া ইয়াবা না খাইলে হবে না, সেখানে গিয়ে তারা খাইছে। 20 বছরের ছেলে, এবং আপনি যদি দেখেন যে খুবই হ্যাংলা, এবং হতে পারে যে তারা খেজুর আর শশা খেতে গেছিল। আপনি দেখেন, মানে আমি ওই পয়েন্টে আসতেছিলাম আপা। তার মানে সীমান্তের বাসায় একবার খেয়েছে, তারপরে হচ্ছে আপনার গণপতি চক্রবর্তীর বাসার ছাদে একবার খেয়েছে। হ্যাঁ, 20 বছরের 2টা হ্যাংলা ছেলে, তাদের ফিজিক্যাল স্ট্রাকচার যেরকম দেখা হয়েছে, এবং নিচে নেমে পুলিশ বলতেছে, দাবি করছে যে ক্রাইম সিনে অর্থাৎ গণপতি চক্রবর্তীর বাসায়ও আরেক দফা ইয়াবা খাওয়ার প্রমাণ পাইছে। তাইলে এই 3টা ছেলে মোটামুটি ধরা যাইতে পারে যে 6 থেকে 8 ঘন্টা ব্যবধানে 3টা ইয়াবা খাইছে। সেটা মেডিকেলি কতটুকু আসলে সম্ভব, এটা যারা আছে এটা কেউ খোঁজ করতে পারে না। অর্থাৎ যে কোনো একটা মিথ্যাকে ঢাকার জন্য তারা একের পর এক যে মিথ্যাচার করছে। আপনি দেখেন শার্টের বিষয়টা নিয়ে কি হইলো, যে পুলিশের শার্ট দেখা গেল আসামি গায়ে, এটা নিঃসন্দেহে এটা হইতেই পারে, এটা না মানে না হওয়ার মতো কোনো কারণ নাই যে 2 জনের শার্ট একরকম হইতেই পারে। পুলিশের তরফ থেকে প্রথম ব্যাখ্যা দিল কি যে না এই মুগ্ধ এই ছেলেটা নাকি যখন আপনার ইয়াতে ছিল, মানে পুলিশ যখন লাশ উদ্ধার করতে যায় তখন নাকি সেখানে সে ছিল, মানে সে দেখতে গিয়েছিল কি হয়। আপনি চিন্তা করে দেখেন যে এদের কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস নাই, বাট তারা স্টোরি লাইনটা সাজাইছে কিরকম সাইকো কিলার হিসাবে, যে সে তারা 2 দিন আগে একটা ক্রাইম করেছে, তারপর লাশ উদ্ধার হয়েছে, তারা জানে এটা ধরা যাইতে পারে, তারপরে সে এসে বাসায় এসে আবার ঘুমায় গেছে ওই শার্ট খুলে, এবং আবার পুলিশের সাথে গেছে, ওখানে পুলিশের সাথে গিয়েছে। হ্যাঁ, এবং পুলিশের সাথে গিয়ে আবার বাসায় এসে ঘুমাইছে। তো তার বাবা যখন বললো যে হচ্ছে আপনার এই তাকে আসলে হচ্ছে একটা গেঞ্জি পরা অবস্থায় নিয়ে গেছে, এই শার্ট তার ছেলে নাই। আপনি দেখেন গতকাল পুলিশ ওই শার্ট পরে সংবাদ সম্মেলনে আসছে। মানে তাদের মিথ্যাচার গুলাকে ঢাকার জন্য তাদের যে প্রাণান্তকর হাস্যকর প্রচেষ্টা, এই পুরো জিনিসটা কি আসলে ইন্ডিকেট করে যে এখানে আসলে এইভাবেই বলা লাগে যে একটা অপরাধ মানে আইনে কিন্তু যে অপরাধ করা এবং এই অপরাধের আলামত নষ্ট করা বা অপরাধীকে হচ্ছে একটা ফ্রি হ্যান্ড দেওয়া সমান অপরাধ, দুইটাই কিন্তু আপনার 302 ধারা থেকে হচ্ছে আপনার দণ্ডপ্রাপ্ত হবে। তাহলে এই পুলিশ আসলে সচেতন ভাবে হোক, ইচ্ছাই হোক বা কারো প্রেসারে হোক, তারা নিজেরাই একটা ফৌজদারি, চরম মাত্রার ফৌজদারি অপরাধে যুক্ত। আমার কাছে যেটা মনে হয় যে পুলিশ আসলে এখানে পুলিশের করার কিছু নাই, কারণ পুলিশ যা বলছে সেটা আসলে স্ক্রিপ্টেড, এটা বোঝা যায়। ঢাকার থেকে স্ক্রিপ্ট যাচ্ছে, ঢাকার থেকে স্ক্রিপ্ট যাওয়ার পরে পুলিশ রংপুরে পুলিশ সেটা কথা বলছে মাত্র, এবং এই স্ক্রিপ্টটা পাঠ করছে। আমি আরেকটু ইয়েতে যাই, এই যে ধরুন এত বড় একটা ঘটনা ঘটলো, এত বড় নৃশংসতার ঘটনা ঘটলো, এবং পুলিশ এরকম
খুবই, এটা যদি ধরেন আওয়ামী লীগ আমলে ঘটতো তাহলে কি হতো? এটা ধরুন একদম মানে সবাই তখন, আমরাই তো তখন আমরা স্পেকুলেশনে না যাই আপা, আমরা সরাসরি হচ্ছে মানে ঘটনা দিয়ে এক্সাম্পল দিই। নিঃসন্দেহে। আপনার নিশ্চয় মনে আছে যে 2018 সালে দুইজন ছাত্র হত্যাকাণ্ড হয়েছিল, হত্যাকাণ্ড হতো, ছাত্র দুর্ঘটনায় মারা গিয়েছিল। জি, আপনার ইয়াতে রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে দুইজন শিক্ষার্থী নিঃসন্দেহে বাস খুবই, উঠে গেছিল ওদের উপরে। হ্যাঁ বাস উঠে গিয়েছিল, যে নিঃসন্দেহে এটা হচ্ছে খুবই দুর্ভাগ্যজনক একটা ঘটনা। সেই ঘটনাকে পুঁজি করে প্রথম এই সরকার পতনের আন্দোলন বলেন বা একটা বড় পর্যায়ে নিয়ে যাওয়ার কিন্তু চেষ্টা তখন হয়েছিল, নিরাপদ এবং শহর সরকার আন্দোলন। কিন্তু বারবার ওই ফ্যামিলির সাথে কথা বলা, যারা আন্দোলন করেছে ওই ডেমোক্রেটিক স্পেস কিন্তু ছিল, মানুষজন কথা বলেছে, পুলিশের গাড়ি ভাঙচুর করেছে, তখন কিন্তু সেম জিনিস হয়েছিল। হ্যাঁ, তো এবং তখন একটা উদাহরণ কি আনা হয়েছিল যে শাহজাহান খান সাংবাদিকদের সাথে কথা বলার সময় নাকি গিয়েছে, তার হাসি মুখে ফেস দেখা গেছে, যারা উনাকে দেখে বা জানে সবাই জানে উনার ফেসটা এরকম, উনি কোনো জায়গায় হাসি মুখে না, বরং এটার ক্ষেত্রে উনি যে ধরনের ব্যবস্থা নেওয়ার সেই ধরনের ব্যবস্থা কিন্তু দ্রুততার সাথে নেওয়া হয়েছে। তারপরও সারা বাংলাদেশ এটা বড় ঘটনা হয়ে দাঁড়াইছিল। কিন্তু এটা যেটা বললেন যে এরকম একটা নৃশংস ঘটনা অলরেডি ঘটেছে, এবং প্রতিদিনই আমরা এরকম মানে বাংলাদেশের নদীগুলোতে মাছের থেকে এখন বেশি হচ্ছে মৃতদেহ লাশ পাওয়া যায়, এটা আলোচিত হচ্ছে বলে আমরা জানি। ঠিক কিছুদিন আগে আমাদের তুরাগে ছাত্রলীগের কিছু আইন ও সালিশ কেন্দ্রের গত পরশুদিনের রিপোর্ট হচ্ছে বাংলাদেশে প্রতিদিন 10টি খুন হচ্ছে, 10টি জানা যাচ্ছে, জানা যাচ্ছে। যেগুলো জানা যাচ্ছে না সেগুলো তো নোটে ইয়ে করা নাই। এটাই খুব দুঃখজনক যে ধরেন আমরা এই 24-এর এই সোকল্ড আন্দোলনের সময়ও দেখেছি যে আপনার অনেকের আসমান জমিন কেঁপে উঠতো, কত ধরনের আবেগীয় বক্তব্য, কারো এটা নিয়ে কোনো ধরনের বক্তব্য নাই। মানে আপনার তাদের ফেসবুক প্রোফাইল গুলো যদি দেখেন, মানে এভরিথিং কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্টের মতো একদম চুপচাপ, কোনো ধরনের আওয়াজ নাই। সো এটা একটা বড় দুঃখজনক, এবং এই কারণেই এই জিনিসটা মানে সাধারণ মানুষের জন্য একটা আই ওপেনিং হওয়া দরকার, যে সোকল্ড ডেমোক্রেসির বার্তা দিয়ে তারা হচ্ছে এরকম একটা দখলদার গোষ্ঠীকে নিয়ে আসছে অ্যাপারেন্ট ডেমোক্রেসি, বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা বা কি বলে সিটিজেনদের বেসিক যে আপনার ফ্রিডম থাকে, এটা শুধুমাত্র আওয়ামী লীগে আমলেই থাকে, এটা ইতিহাস বারবার হয়েছে। এবং এই যে চক্রটা এটা কিন্তু এখন না, শুধুমাত্র 2001 থেকে 2006 সালে সেম জিনিস ছিল। আপনার নিশ্চয়ই আবার মনে আছে যে হচ্ছে যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন, উনি ছাত্রদলের একজন ক্যাডারের গুলিতে নিহত একজন একই কুমিল্লাতে দেখতে গিয়ে বলছে আল্লামা আল্লাহ নিয়ে গেছে। তারপর হচ্ছে জাহাজ ডুবিতে ওদেরকে একটা ছাগল দেওয়া হয়েছে। আপনি চিন্তাও করতে পারবেন না যে আওয়ামী লীগ আমলে এই ধরনের কোনো কথা বা এই ধরনের কোনো একটা স্টেটমেন্টের পরে বাংলাদেশে ব্যাকলেশ হয় নাই। সো এটা একটা মানে পরিস্থিতি বোঝায় যে বাংলাদেশ কতটুকু, যেভাবে বা যে গতিতে যে প্যাটার্নে ঘটনাটা পুলিশ নিয়ে যাচ্ছে, সরকার নিয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি যে এরকম একটা আরেকটা জজ মিয়া বা ওই যে কি যেন নাম ভদ্রলোকের, যিনি 7 জনকে গলা কেটে হত্যা করেছেন, আকাশ মণ্ডল, এরকম একটা ঘটনায় গিয়ে শেষ হয়ে যাবে, মানুষ আরেকটা ঘটনা ঘটবে এবং মানুষ এটা নিয়ে চুপ হয়ে যাবে। কিন্তু আসলে তো সমাজের, রাষ্ট্রের ভিত নাড়িয়ে দেওয়ার মতো একটি ঘটনা, নৃশংসতা রংপুরে হয়েছে, বাংলাদেশের এই ওই এলাকায় হয়েছে, এবং ওই এলাকাকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ধরেন নিবরাসের ঘটনার, মানে আমরা জানি যে আপনি যে কথা বললেন ঝিনাইদহে যে এরকম একটি ঘটনা ঘটিয়ে তারপরে নিবরাসের ঘটনা ঘটেছে, আপনি কি দেখতে পান একজন, এই প্যাটার্নটা আসলে কি দেখতে পাচ্ছেন আপনি? এটা দিয়ে শেষ করব। প্যাটার্নটা আমার কাছে খুবই মানে আপনার হচ্ছে সিম্পল, এটা খুবই অবভিয়াস যে বাংলাদেশে অলরেডি যে জিনিসটা বলে, মানে ইউএন সিকিউরিটি কাউন্সিল তো বলেছে যে আপনার একিউএস ব্রাঞ্চ করতে চায়। সো একিউএস তার নিজ নামে, এখানে অ্যাক্টিভ কি ইনঅ্যাক্টিভ এটা ডিফারেন্ট টপিক, কিন্তু বাংলাদেশে অলরেডি বিভিন্ন পর্যায়ের হোম গ্রন্থ হচ্ছে জঙ্গি এলিমেন্ট গুলা ছিল, যাদেরকে কন্টেন রাখা হয়েছিল। যে জিনিসটা আপনার একটা প্রোগ্রামে বলেছিলাম যে কাউন্টার টেররিজম একটা কন্টিনিউয়াস প্রসেস, এটাকে কখনো শৈথিল্য দেওয়ার সুযোগ নেই। কারণ যারা হচ্ছে এরকম ভাবে ধরুন সুইসাইডাল টেন্ডেন্সি নিয়ে একটা মোটিভের দিকে ধাবিত হয়, তাকে রাষ্ট্রের কাজ হচ্ছে তাকে কন্টেইন করে রাখা, সিম্পল অ্যাজ ইট ইজ। তো 5ই আগস্টের পরবর্তী সময় হচ্ছে ধারাবাহিকভাবে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। এখানে একটা বড় ইন্ডিকেশন যে 5ই আগস্ট ঘটনার আগেই কিন্তু জেল হামলা করে আপনার এদেরকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। এবং এরপর হচ্ছে যে ব্রুটালিটি গুলো, অনেকগুলো ব্রুটালিটি আমরা কিন্তু 5ই আগস্ট পরবর্তী মানে যেগুলো দেখতে পেয়েছি, সেগুলো কিন্তু হচ্ছে নর্মাল কোনো মানুষজনের পক্ষে বা হিট অফ দ্য মুভমেন্টে সাধারণ কোন আন্দোলনকারীদের তরফ থেকে হওয়ার কথা না। তো বাংলাদেশে অলরেডি খুবই স্টেট স্পন্সর্ড হয়েছে বাংলাদেশে আসলে টেররিজমের উত্থান ঘটেছে। যে মাঝখানে আপনি যে জিনিসগুলো আমরা দেখতে পেলাম যে বেশ কিছু আইডি পাওয়া গিয়েছে, প্রেসার কুকার বম, ছাতার মাঝে বম, এটা বাংলাদেশে খুবই নতুন। বাংলাদেশে এই ধরনের জিনিসগুলো আগে হয় না, পাইপ বম। তো এটা আবার দেখেন এখন কিছুদিন ধরে নাই। অর্থাৎ আমার কাছে যে জিনিসটা মনে হয় যে বাট একটা জায়গায় আইডি পাওয়া মানে কি, এটা ইন্ডিকেট করে কি যে প্রথমত এই যে টেররিস্টদের হাতে এই টেকনোলজি পৌঁছে গেছে অলরেডি,
দ্বিতীয়ত তারা এই নেটওয়ার্ক এস্টাবলিশ করেছে যে তারা সেফলি জিনিসগুলো বিভিন্ন জায়গায়, মেট্রো রেল তো একটা সেন্সিটিভ জায়গা বাংলাদেশের, ঢাকা শহরে মানে কোটি মানুষ, ঢাকা শহর তো আপনার কি পরিমাণ জনগণ সমস্যা, এখানেও যদি তারা সেই জিনিসটা প্লেস করতে পারে, তার মানে তাদের সাপ্লাই চেইনটা তারা ঠিক করে ফেলেছে, তাদের রেডি হয়ে গেছে, তাদের ওই নেটওয়ার্কিং ওই কমিউনিকেশন স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, তাদের কাছে এখন টেকনোলজি আছে। বাকি ছিল হচ্ছে এরকম অ্যাডামেন্ট মানুষজন বা এরকম হচ্ছে আপনার যেটাকে টেরর, এই সংখ্যাটা বৃদ্ধি করা। রংপুরের ঘটনাটা হচ্ছে যে তারা ওই জায়গাতেও আগায় গিয়েছে, যে বাংলাদেশে এরকম সুইসাইডাল টিম গঠন করার মতো যে ধরনের সাইকো টাইপের আপনার লোক দরকার হয়, তারা ওই টিম ফরমেশনটা তাদের হয়ে গেছে। সো আপনি যদি আউটকাম বলেন দুঃখজনক হলেও সত্য, ইন নিয়ার ফিউচার যদি কোনো মানে বৈপ্লবিক পরিবর্তন অল্প সময় না আসে, যেটা সম্ভাবনা একদমই নাই, ইন নিয়ার ফিউচার বাংলাদেশে বড় ধরনের হচ্ছে আমরা টেরর অ্যাক্টিভিটি। আমার তো মনে হয় আমিনুল হক পলাশ, আরো একটা জিনিস হয়েছে দেখুন, এটা নিয়ে এনসিপি কোনো কথা বলে নাই, জুলাই সন্ত্রাসের সঙ্গে যারা জড়িত ছিল তাদের কোনো কথা নাই, জামাত ইসলামী কোনো প্রতিবাদ করে নাই, কিছু বলে নাই এই হত্যাকাণ্ড নিয়ে, বিএনপি তো বলবেই না, এবং বাংলাদেশের যারা তথাকথিত সুশীল বিবেক তারাও কোনো কথা বলে নাই। সুতরাং ওরা তো পানি চেক করে ফেলো যে পানি কতটা গরম হয়, এরকম একটা ঘটনা ঘটানোর ফলে ওরা কথা না বলার, কিন্তু এটা আমার কাছে যে জিনিসটা মনে হয়, এটা কারণ খুবই সুস্পষ্ট কারণ আছে। আমি কারণে যাচ্ছি না, আমি বলতে চাইছি যে যারা এটা ঘটালো তারা তো পানি চেক করে পানি পেয়ে গেছে, হ্যাঁ অলরেডি তারা হচ্ছে ওই তাদের মানে স্ট্রেংথ জায়গাগুলো এনশিওর। এবং তারা কেন কথা বলছে না সেটার কারণটা একটু বলা দরকার, যে আপনি শিওর থাকেন যে ওদেরকে ধরলে আপনি নিশ্চিতভাবেই জানতে পারবেন ব্যাকডোরে যে এই জুলাই আগস্টের যে আন্দোলন ছিল তার একটা ভিন্ন ভার্সন আমাদের সামনে আসবে। কারণ হলো ডক্টর ইউনূসের এই যে এই মোহাম্মদ ইউনূসের কি দরকার ছিল আপনার হচ্ছে টপ টেরর গুলাকে সাজা পাওয়া, যারা 20 বছর 15 বছর দীর্ঘ সময় বাংলাদেশে হচ্ছে মানে শিশু সন্ত্রাসী যারা জেলে কন্টেন্ট ছিল, জঙ্গি জেলে কন্টেন্ট ছিল, তাদেরকে কেন ছাড়া হইলো? তারপর দেখেন মুফতি হারুন ইজাহার, তারটা কিন্তু কোনো স্পেকুলেশন না, তার নিজের মাদ্রাসায় বোমা বিস্ফোরণ হয়ে 2 জন মারা গিয়েছিল, সেই মামলায় সে হচ্ছে জেলে ছিল, তাকে ছাড়া হয়েছে। সেই মুফতি ইজাহার তারেক রহমানের হাতে বই তুলে দেয়, তারেক রহমানের প্রোগ্রামে ইনভাইটেড হয়। আপনার হচ্ছে তারপর হচ্ছে জসিমউদ্দিন রহমানি আপনার ক্যান্টনমেন্টে প্রোগ্রামে যায়, পুরস্কার বিতরণে উপস্থিত হাজির হয়। মেজর জিয়ার তার সকল ক্রিমিনাল রেকর্ড মুছে ফেলার জন্য হচ্ছে পুলিশের কাছে আবেদন করা হয়েছে, তার চাকরি ফিরে নিয়ে আসার জন্য এই যে সকল রাওয়া যে এক্স আর্মি অ্যাসোসিয়েশনের এরা তারা অ্যাক্টিভলি কাজ করেছে। এই যে অংশটা একদম প্রকাশ্যে সামনে আসছে, কোনো ধরনের হচ্ছে আপনার তাদের মাঝে কোনো ধরনের মানে রাগ ঢাক নাই, তারা কেন আসতে পারছে তার কারণটা হচ্ছে যে বর্তমান ইউনূস রেজিম থেকে শুরু করে ইনক্লুডিং বর্তমান যে দখলদার মানে পরাধীন সরকার আছে, তারা আসলে তাদের কাছে কোনো না কোনো ভাবে কোনো না কোনো জায়গায় আটকানো। এবং সেই কারণটা হচ্ছে যে ওই আন্দোলন এবং তার পরবর্তী সময়ে বাংলাদেশে যে এনার্কিটা হয়েছে তার একটা বড় কারণ এটা। এবং এটার সাথে এনসিপি এবং বিএনপির অনেকের সম্পৃক্ততা, জামাতের সম্পৃক্ততা অবশ্যই আছে। এই সম্পৃক্ততা সামনে আসার ভয় থেকে আসলে তারা কথা বলছে না, তা না হলে অন্তত মানে মানে আমি ক্ষমতা এনে দিয়েছি, এখন আমি যা ইচ্ছা তাই করবো, এক্স্যাক্টলি সিম্পল অ্যাজ ইট ইজ, সেটাই। কারণ পপুলাইজড ঘটনা থেকেও তো কথা বলা দরকার। এই যে ধরেন হচ্ছে এই হাসনা সার্জিস যে কোনো ইস্যুতে মানে এন্টি ইন্ডিয়ান রেটরিক বলেন, যে কোনো ইস্যুতে একদম ফাটায় ফেলে, একটা কোনো কথা নাই যে এটা একটা প্রপার ইনভেস্টিগেশন দরকার। সিম্পল, এখানে তাদেরকে কেউ দায়ী করছে না যে তুমি মারছো, বাট একটা জিনিস যখন দৃশ্যমান ডিসক্রিপেন্সি দেখা যাচ্ছে সেটা নিয়ে কথা বলা তো উচিত তাদের পপুলারি জায়গা থেকে, যে একটা নতুন দল আমরা পিপুল কিছু কথাবার্তা তো সাজানো কথাবার্তা হইলেও বলে, সেটাও বলতে পারছে না, তার মানে তারা এই জায়গা তো আটকা আছে। ভালো থাকবেন আমিনুল হক পলাশ। বাংলাদেশের পরিস্থিতির আসলেই ক্রমাবনতি তো আমরা দেখতে পাচ্ছি, ভয়াবহ দিকে যাচ্ছে। আপনি যে তথ্য দিলেন, যে রংপুর বিশ্লেষণ করলেন, সেটা আমার ধারণা যে আমাদেরকে আরো ভয়ঙ্কর জায়গাতে আসলে নিয়ে যাচ্ছে। নিশ্চয়ই কথা হবে আপনার সঙ্গে আবারও। ভালো থাকবেন আপনি। ধন্যবাদ।